আমার আত্মীয় স্বজন তেমন খোঁজখবর লওয়ার মতন কেউ নাই, আর যে আমার খোঁজখবর লইতো এখন বর্তমান অবস্থা তারই ভালো না। আমার মার কথা আমার মনে নাই, আমার 18 মাসের থেকে মারা গেছে, কিন্তু আমার কালার কথা অনেক আমার মনে আছে। আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন আমার আপনজন অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা এসেছি হাদিস মিয়ার কাছে, যিনি ফুটপাতে বিক্রি করেন ঝালমুড়ি। আমরা জানতে চাইবো তার জীবন আর জীবিকা সম্পর্কে। আমি মোহাম্মদ হাদিস মিয়া। তো আপনি এই যে ঢাকা শহর কবে আসলেন? আমি ঢাকা আসছি ধরুন 20 বছর। 20 বছর না? জি। ছোটবেলা কি হতে চাইছিলেন? ছোটবেলা তো মনে অনেক স্বপ্নই ছিল, কিন্তু কিছু তো আর হইতে পারলাম না। বাবা মা ছিল, মারা গেছে। আমার ভাই বোনের ভিতরে আমি একাই। আমার কালা আমার মা আমার 18 মাস হতে মারা গেছে। তারপর আমার কালা আমারে নিয়ে পালছে। তাদেরও টানাটুনি সংসার, তারা আমার লেখাপড়া করাইতে পারে না। মানে ইচ্ছা ছিল, কিন্তু হয় নাই, দুর্ভাগ্য। তারপরে একটু বড় হইলাম, নিজের কাজ নিজে করে করে খাইলাম, তারাও কিছু খাওয়াইলো। তারপর যখন একটু বুঝমান হইলাম, তখন বিয়ে শাদী করাইলো। 2004-এ ফ্যামিলি নিয়ে ঢাকা আসছি। আসার পরে কাজ কাম করতেছি, চলতেছি, ফিরতেছি, খাইতেছি, কিন্তু 3 ছেলে 1 মেয়ে এখন বর্তমানে। কিন্তু তাদেরকে লেখাপড়া করাইতেছি একটু হালকা, মাদ্রাসাতে পড়ানোর মতন যোগ্যতা নাই। আর বর্তমানে জালপুরি বিক্রি করি, আমি নিজে অসুস্থ, আমার জন্য হাড়ের সমস্যা, তারপরে পাকস্থলীতে পাথর, পেটের আলচার হয়েছে। এখানে আমার ছেলে মেয়ে, আমি, আমার পরিবার, আমার 3 মেয়ে 1 ছেলে। ছেলে ছোট, 4 বছর বয়স। মেয়েরা কি করেন? মেয়েরা 2 জন মাদ্রাসাতে পড়তেছে, আর বড় মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি। এই যে আপনার আত্মীয় স্বজন গ্রামে যারা আছে, যারা জি। মোটামুটি বিত্তবান আছে, তারা কি আপনার খোঁজ খবর নেয়? আমার আত্মীয় স্বজন তেমন খোঁজখবর লওয়ার মতন কেউ নাই, আর যে আমার খোঁজখবর লইতো এখন বর্তমান অবস্থা তারই ভালো না, সে অনেক কষ্টে আছে। আপনার আপনার মা বাবা কোথায় আছেন? আমার মা আমার 18 মাসে তো মারা গেল। মারা যাওয়ার পরে যে আমার খালা আমার আইনে পারলো, যার কারণে আমার খালার বাড়ি থেকে বড় হয়েছি। বাদে মা বাপের বাড়ি গেছি, গেলেও কিন্তু বাপ মারাই গেছে। আর বাপের বাড়ি যাওয়া না যাওয়ার সময় নেই, কারণ আমার বাড়িতে জায়গা নাই। বাপের আরো আমরা সৎ ভাই বোন আছে 7 জন, তারা লইয়া আমি হইলাম 8 জন। আমি আমার মার ঘরে একা। 8 শতক জায়গা আছে, 100 শতক করে পরে 100 শতকের জায়গার ভিতরে আমার ঘরও পরে উঠে না। আর উঠলেও যে জায়গা আমার দিছে, কোনো গর্দর তোলার মতন পরিবেশ নেই। যে প্রতিদিন আপনি ঝালমুড়ি বিক্রি করেন, কত টাকা আয় হয়? আমার তেমন একটা আয় হয় না, টাইনা টুইনা সংসারটা চলে আর কি। কারণ আমার মেয়ে ছেলেরা আছে, তাদের খাওয়া নেই, লেখাপড়া, তারপরে আমার নিজের দৈনিক 200 টাকার, প্রতিদিন 200 টাকার ওষুধ লাগে। প্রতিদিন যতদিন বাঁচা থাকবো ততদিনই লাগবে। তারপরে বর্তমানে হয়েছে আমার পরিবারের ওই পাকস্থলীতে পাথর, এখন তারে আপনার অপারেশন করাইতে হবে। আচ্ছা, এই যে ধরেন আপনি প্রতিদিন এই যে তরি তরকারির কি অবস্থা, এই যে আপনার সংসার চলে কিনা? তরি তরকারি তো এখন বর্তমানে আমরা খাইতেই পারি না। এখন তো ডাল আর আলু ভাতেই খাইতেছি না, আলু তো 80 টাকা কেজি, তরকারি তো 60, 70, 80 টাকা, 100 টাকা কেজি। এখন বর্তমানে আসি কোনো রকম তল্লায় খাওয়াইতেছে। আমার মার কথা আমার মনে নাই, আমার 18 মাসের থেকে মারা গেছে, কিন্তু আমার কালার কথা অনেক আমার মনে আছে। ওরা কি আছেন এখন? সে আছে, থাকলেও তারে আমি দেখশন করতে পারি না, কারণ আমার নিজেরই সংসার চলে না। আমার তো এখন সবই অভাব, কারণ আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া যাইতে পারতাছি না খাওয়াইতে। যে ব্যক্তি আমাকে ছোট থেকে পালছে, তার দেখশন আমি করতে পারতাছি না এখন। সে তো আমার খালা, কিন্তু সে তো আমার মার জায়গায় আমার পালছে। আসলে আমার অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন মনে করি না, কারণ আমার এইদিকে আমার কোনো লোভ নাই। তবে আমার সবচেয়ে বড় যে জিনিসটা, আমার পরিবার এখন বর্তমানে, আমি মারা গেলে সমস্যা নাই, কিন্তু আমার পরিবার যদি মারা যায় তাহলে আমার ছেলে মেয়ের পালার মতন আমার সাংস্থান। আমি মারা গেলে সে পালতে পারে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম হাদিস মিয়ার সাথে, যিনি জানাচ্ছিলেন তার জীবন আর জীবিকার গল্প। আমাদের সমাজে হাদিস মিয়ার মতো এমন হাজারো আপনজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
বিত্তবানদের দায়িত্ব এসব আপনজনদের পাশে দাঁড়ানো। আজকের আপনজন অনুষ্ঠান এ পর্যন্তই। পরবর্তী আপনজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।